চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ করে পাঠাইছো, ওগুলা ফার্স্টে আমরা এখন সলভ করে দিব। ওকে, যে ওগুলার অ্যানসার গুলো মিলায় দেখবো যে সবগুলো ঠিক আছে নাকি। তো আমরা এখানের মধ্যে জি শুরু স্যার। করি। এখন এখানে কি বলতেছে, ফার্স্টে এইটার জন্য। ওকে, তো এখন কি বলতেছে, হাউ ডাজ ফিগার বি ইলাস্ট্রেট দ্য কনজারভেশন অফ চার্জ ইন আ সার্কিট। ফিগার বি কোনটা? ফিগার বি এই যে ফিগার বি, এই ফিগারটার মধ্যে বলতেছে যে এই ফিগারটা কিভাবে কনজারভেশন অফ চার্জ শো করতেছে। ওকে, সো এখন এটা আমরা অ্যানসারে দেখি তুমি কি লিখছো আর ওরা অ্যানসারে কি বলছে, এই দুটো জিনিস আমরা মিলায় দেখবো। ওকে, এখন ইলেকট্রিসিটি অ্যানসারে যাই। এই যে দেখো কিভাবে শো করতেছে যে এখানে চার্জটা কনজার্ভ কিভাবে। all emitters show the same current, so the same quantity of charge passes through them per second। তো তার মানে সবগুলো এমিটার সেম কারেন্টের রিডিং দেখাচ্ছে। ওকে, সবগুলো এমিটার সেম কারেন্টের রিডিং দেখাচ্ছে। তো এর মানে কি, এর মানে হলো যে সেম কোয়ান্টিটি অফ চার্জ পাস করতেছে পার সেকেন্ডে। তো তাহলে বলতেছে কি, as there is only one route the charge can take, that means the charges must be conserved। যে একটা সিরিজ সার্কিটে তো লুপ খালি একটাই। ওকে, একটা সিরিজ সার্কিটে পাথ শুধু একটাই। সো তাহলে এখানের মধ্যে কি থাকবে, কারেন্টের আর অন্য ডিরেকশনে যাওয়ার কোনো চান্স নাই। সো তাহলে এখানের মধ্যে সবগুলা কারেন্টের ভ্যালু সেম, হুইচ মিন্স চার্জ হলো এখানের মধ্যে কনজার্ভ থাকবে। ওকে, সো এখন এইটা গেল আমাদের ফার্স্ট স্টেপটা, যে কিভাবে ওই ফিগার শো করতেছে চার্জের কনজারভেশন। তো কোশ্চেন নাম্বার 1 গেল। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, ইফ কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে কি দেখো, if all four cell combination in figure E were connected to each other in series, what would be the total EMF? ফিগার E কোনটা? এই যে এখানের মধ্যে ফিগার E, এই যে যতগুলো এরকম সেল কম্বিনেশন গুলি আছে সবগুলি যদি একসাথে সিরিজে অ্যাড করা হয়, তো তাহলে টোটাল ইএমএফ কত হবে। সো তাহলে এইটার ইএমএফ 1.5, এইটার ইএমএফ 3, এই যে এইটার ইএমএফ 1.5, এটারটা 3, এটারটা 4.5, এটারটা 3। সো তাহলে সবগুলো একসাথে অ্যাড করলে পরে ফাইনালি কত হয়, 3 + 3 6 + 4.5 করলে পরে 10.5, 10.5 আর 1.5 মিলে কত হবে, টোটাল 12 হবে। 12। সো তাহলে এখানের জন্য টোটাল হবে 12। সো তাহলে এগুলো আমরা অ্যানসারের সাথে মিলায় দেখবো পরে। ওকে, এরপরে দেখো কি বলতেছে কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে যে if R3 had a resistance of 24 ohm, R3 এর রেজিস্ট্যান্স হলো 24 ohm, how much current flows in figure J। এই যে আমাদের নিচে এই যে এই কোশ্চেনের নিচে যে ফিগারটা দেওয়া আছে, এখানে বলতেছে কারেন্টের ভ্যালু কত এটা বের করতে। সো এখন দেখো আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু জানি 24 আর ভোল্টেজের ভ্যালু জানি 6। সো তাহলে রেজিস্ট্যান্স আর ভোল্টেজ জানি, সো তাহলে কারেন্ট বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করতে হবে, V = IR, তাই না? সো V = IR, এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, I = কি হবে, V/R। V/R। সো V হলো কত, 6 আর R হলো 24। সো তাহলে 1/4, which means 0.25 অ্যাম্পিয়ার, তাই না? ইয়েস স্যার। তো তাহলে এটা আসলো 0.25 অ্যাম্পিয়ার। ওকে, ভালো কথা। এর পরেরটাই কি বলতেছে, ইউজ ওহমস ল অন দা রেজিস্টরস ইন ফিগার কে। এই যে নিচে যে রেজিস্টরের যে কম্বিনেশন দেওয়া আছে, একটা 100 ওহম একটা 50 ওহম, বলতেছে ওহমস ল ইউজ করে ভেরিফাই করতে যে ভোল্টেজ অ্যাক্রস দা প্যারালেল অলওয়েজ সেম থাকে। সো তাহলে এইখানের জন্য একবার ওহমস ল ইউজ করো, V = IR। সো এখন এখানে I কত, 0.12 আর R কত, 100। সো তাহলে পরে এটা কত হয়, 12। এখন এখানের জন্য আবার V = IR ফর্মুলা ইউজ করো, ওহমস ল। তো তাহলে 0.24 × 50 আবার সেম কত, 12 ভোল্ট। তো 12। তাহলে এইভাবে আমরা শো করতে পারলাম কি, যে প্যারালেলে অর যেগুলা কম্পোনেন্ট একজন আরেকজনের প্যারালেলে থাকবে তাদের জন্য কি হবে, ভোল্টেজ সেম হবে। তো ওই জিনিসটা শো করলাম। এরপরে বলতেছে কি,
এরপরে বলতেছে হোয়াট ইজ দ্য টোটাল কারেন্ট দ্যাট ফ্লোজ ইন ফিগার আই। ফিগার আই কোনটা? এই যে ফিগার আই। ফিগার আইটা ফার্স্ট একটু মুছে একটু ক্লিয়ার করে নেই। ওকে, তো তাহলে এখন বলতেছে হোয়াট ইজ দ্য টোটাল কারেন্ট দ্যাট ফ্লোজ থ্রু ফিগার আই। সো ফিগার আই এর টোটাল রেজিস্ট্যান্স কত? ফিগার আই এর টোটাল One. রেজিস্ট্যান্স এই যে নিচে লেখা 150 কিলো ওহম। ওকে, সো তাহলে ফিগার আই এর টোটাল রেজিস্ট্যান্স হলো 150 কিলো ওহম আর টোটাল ভোল্টেজ হলো 230। সো তাহলে এখন টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স, তাই না? সো তাহলে এখানে থেকে আমরা টোটাল কারেন্টের ভ্যালুটা বের করি। টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল ভোল্টেজ হলো 230 আর টোটাল রেজিস্ট্যান্স হলো 150 কিলো ওহম। কিলো মানে মাল্টিপ্লাইড বাই 1000। তো তাহলে এখানে থেকে এটা কত আসে? ডিভাইড করলে দেখো তো ফেরদৌস ক্যালকুলেটরে। 1.5 into 10 to the power minus 3. 1.53 to the power minus 3. 1.53 into 10 to the power minus 3 ampere or 1.53 মিলি অ্যাম্পিয়ার বলা যায় এটাকে, তাই না? যে 10 to the power minus 3 মানে কি 1/1000। সো তার মানে ওইটাকে আমরা মিলি বলতে পারি। ওকে, সো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 5। না কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? 6 এর এ তে হোয়াট ইজ দ্য টোটাল কারেন্ট দ্যাট ফ্লো থ্রু দ্য সেল ইন ফিগার এইচ। তো ফিগার এইচ এর মধ্যে বলছে টোটাল কারেন্ট থ্রু দ্য সেল। এই যে টোটাল কারেন্টের ভ্যালুটা কত এটা বের করতে বলছে। টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স হলো 8। দেখছো, টোটাল রেজিস্ট্যান্স হলো 8। সো তাহলে আমরা জানি যে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। তো তাহলে এখানে থেকে টোটাল কারেন্ট ইকুয়ালস টু কত আসবে? টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। ভোল্টেজ হলো 240, রেজিস্ট্যান্স হলো 8। তো এটা করলে পরে কত আসে? 30 30 ampere. অ্যাম্পিয়ার। সো তাহলে এটার জন্য অ্যানসার হবে 30 অ্যাম্পিয়ার। ওকে, এরপর বি নম্বরে বলতেছে হাউ মাচ কারেন্ট ফ্লোজ ইন দা 48 ওহম রেজিস্টর ইন ফিগার এইচ। 48 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়? এখন টোটাল কারেন্ট হলো 30 অ্যাম্পিয়ার। এখন টোটাল কারেন্ট হলো 30 অ্যাম্পিয়ার। এখন আমরা কি জানি যে ও কত পাবে? R3 240 ভোল্ট ভোল্টেজ পাবে, R2 ও 240 ভোল্ট ভোল্টেজ পাবে, আর 1 ও কি পাবে? 240 ভোল্ট ভোল্টেজ পাবে। বিকজ প্যারালালে থাকলে পরে ভোল্টেজ সবগুলা কি হয়? সেম হয়, তাই না? সো এখন তাহলে এখানের জন্য আমরা বের করব R3 এর কারেন্ট কত। তো এখন আমরা কি জানি যে V3 is equal to I3 into R3, তাই না? সো এখন এখানের জন্য আমরা লিখতে পারি যে I3 will be equal to V, এই জিনিসটা একটু মুছে দেই নিচের পার্টটা। ওকে, সো তাহলে I3 is equal to V3 by R3। V3 হলো 240 আর R3 কত? 48। তো এটা করলে পরে কত আসে? 5. 5 অ্যাম্পিয়ার। তো তাহলে পরে এটার জন্য কারেন্ট কত হবে? 5 অ্যাম্পিয়ার। সো তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপটার চেক পয়েন্ট কোশ্চেনের অ্যানসার গুলি। আমরা অ্যানসারটা মিলাই নেই ফার্স্ট স্টেপ। অ্যানসারটা দেখি বাকিগুলা। এই যে 12 ভোল্ট 0.25 অ্যাম্পিয়ার, টোটাল ভোল্টেজ হবে 12, 1.53 মিলি অ্যাম্পিয়ার, যে মাত্র যেটা বললাম 1.53 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3 বলা আর 1.53 মিলি অ্যাম্পিয়ার বলে একই কথা। দেন 30 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার। সো তাহলে আমাদের এইগুলার অ্যানসার নিয়ে কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো ব্যাপারগুলা? জি স্যার। ওকে, সো তাহলে এরপর এখন আমরা পরের চ্যাপ্টারটার চেক পয়েন্ট কোশ্চেন গুলা দেখি কি বলছে এখানের মধ্যে। ওকে, বলতেছে ইন ফিগার ডি ইউজ ওহমস ল টু ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য অ্যামিটার A2। ফিগার ডি কোনটা? ফিগার ডি হলো এখানে। এই যে ফিগার ডি হলো এখানে বলতেছে কারেন্ট থ্রু অ্যামিটার 2। এই যে অ্যামিটার 2। এই সার্কিটটা এটা একটু আমরা ক্লিয়ার করে নেই। ওকে, সো নাও এখানের মধ্যে বলতেছে যে
অ্যামিটার 2 এর কারেন্টের রিডিং কত আসবে এটা বের করতে। এখন আমরা ফার্স্টে কি জানি যে ভোল্টেজ কত, এই লুপের ভোল্টেজ হলো 4.5 আর R3 এর রেজিস্ট্যান্স হলো 5। সো তাহলে আমরা জানি V is equal to IR। সো তাহলে এখানে থেকে আমরা বলতে পারবো V হলো 4.5, কারেন্ট আমরা জানি না, এটা বের করব, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত 5। সো তাহলে পরে I is equal to কি আসবে 0.9 অ্যাম্পিয়ার নাকি? Yes, sir. ওকে, সো তাহলে এটা আসলো 0.9 অ্যাম্পিয়ার। সো এটা হলো কোশ্চেন নাম্বার 1। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, দ্য কারেন্ট থ্রু দ্য সেল ইন ফিগার ডি, যে দ্য কারেন্ট থ্রু দ্য সেল ইন ফিগার ডি ইজ 1.35 অ্যাম্পিয়ার। সো তাহলে টোটাল কারেন্টের ভ্যালু কত 1.35। এই 1.35 এর 0.45 যায় উপরে আর 0.9 অ্যাম্পিয়ার যায় নিচে। তো এখন বলতেছে ইউজ ইওর অ্যান্সার ফ্রম কোয়েশ্চেন 1 টু শো দ্যাট দ্য জাংশন বিটুইন দ্য টু অ্যামিটারস কনজার্ভস দ্য কারেন্ট। সো এটা আমরা তো শো করতে পারতেছি, যে এখানে দেখো মনে করো এটা হলো জাংশনটা রেড কালার দিয়ে মার্ক করি, দেখছো জাংশনটা এখন? Yes, sir. এখন টোটাল কারেন্ট যেটা আসতেছে এটা হলো 1.35, উপরে যাইতেছে হলো 0.45, আর নিচে আমাদের কত আসছে কারেন্টের ভ্যালু 0.9। সো এই দুইটা প্লাস করলে কত হইতেছে 1.35 এর সমান হইতেছে না? Yes, sir. সো তাহলে এই জিনিসটা আমরা এখানে শো করলাম কোশ্চেন নাম্বার 2 তে, যে কারেন্টটা কি আছে কনজার্ভ আছে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, ডেমনস্ট্রেট বাই ক্যালকুলেশন দ্যাট দ্য লোয়ার লুপ বলতে কোনটা, নিচেরটা। ওকে, যে সেল এন্ড দা রেজিস্টর, এই যে নিচের যে লুপটা যেটার জন্য আমরা কারেন্ট বের করছি 0.9 অ্যাম্পিয়ার, ওইটার জন্য বলতেছে যে এটা টোটাল এনার্জি কনজার্ভ করতেছে, এই জিনিসটা শো করতে। এখন টোটাল এনার্জি কনজার্ভ করতেছে এটা কিভাবে বুঝবো? আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে এনার্জি সাপ্লাই করে কে? ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে এনার্জি সাপ্লাই করা হলো সেল বা ব্যাটারি আর পাওয়ার সাপ্লাই, তাই না? তো তাহলে সেল এনার্জি সাপ্লাই করতেছে, আর বাকি কম্পোনেন্ট যে রেজিস্টর থাকুক বা বাল্ব থাকুক বা অন্য কোনো কম্পোনেন্ট থাকুক, তারা কি করবে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ফর্মে কনভার্ট করবে। সো তাহলে এখানে আমাদের ভোল্টেজ যতটুকু রাইজ হইতেছে, ভোল্টেজ রাইজ হইতেছে কত 4.5 ভোল্ট, আর এখানে ভোল্টেজ ইউজও হইতেছে কত 4.5 ভোল্ট। সো তাহলে ভোল্টেজের ভ্যালু দুইটা ইকুয়াল। তো তার মানে কি দা এনার্জি ইজ কনজার্ভ। ওকে, এই ব্যাপারটা, এই অ্যানসারটা আমরা ওদের অ্যানসারে থেকে দেখে নেই ওরা কিভাবে করে লিখছে। এই যে এখানে মধ্যে দেখো ফার্স্টে তো 0.9 অ্যাম্পিয়ার বের করলাম, দেন দেখাইলাম যে 0.9 প্লাস 0.45 করলে পরে টোটাল কারেন্ট যে 1.35 অ্যাম্পিয়ারের সমান হয়, ওইটা দেখাইছি। এরপরে যেটা বলতেছিলাম যে পিডি, পটেনশিয়াল ডিফারেন্স হলো 4.5, সেলের ইএমএফ ও কত 4.5। সো তাহলে দুইটা যেহেতু সমান সমান, তো তার মানে টোটাল ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ফল। সো তাহলে এটা দিয়ে আমরা প্রুফ করে ফেললাম কি যে এনার্জিটা কি আছে কনজার্ভড আছে। ওকে, এনার্জিটা এখানে মধ্যে কনজার্ভড আছে, এই জিনিসটা আমরা শো করে ফেললাম। এন্ড এর পরেরটার জন্য কি বলতেছে কোশ্চেন নাম্বার 4 এর জন্য, ফাইন্ড দ্য ইএমএফ অফ দ্য সেল ইন ফিগার ই। ইএমএফ অফ দ্য সেল ইন ফিগার ই, যে এখানে এই ইএমএফ এর ভ্যালু বের করতে বলছে। এখন দেখো কারেন্টের ভ্যালু কত, এটা তো একটা সিরিজ সার্কিট। সো তাহলে আমরা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ বের করতে পারবো। এই দুটা ভোল্টেজ প্লাস করে দিলে কি পেয়ে যাব, এই দুটা ভোল্টেজ প্লাস করে দিলে পেয়ে যাব দা টোটাল ভোল্টেজ। সো তাহলে এইটার ভিতরে কত ভোল্টেজ আসতেছে 20 ইনটু 0.38, এটার ভ্যালুটা কত হয় 7.6. 7.6 ভোল্ট, আর এখানে 10 ইনটু 0.38, সো এটা আসবে 0.38, কি বলে 3.8, তাই না? Yes, sir. তো তাহলে 3.8 প্লাস 7.6 এই দুটা প্লাস করলে কত হয় টোটাল 11.4. 11.4 ভোল্ট। সো তাহলে এটা আমরা দেখে নেই অ্যানসারে কি বলছে। এই যে 11.4
4 ভোল্ট। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? সবগুলা কোশ্চেন ফেরদৌস? জি স্যার। রিদম বুঝতে পারছো? স্যার Okay. আমি লাস্টের রেজিস্ট্যান্স টোটাল করে পরে ইনটু করে দিছি কারেন্টের সাথে। হ্যাঁ, টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট করলে পরে একই হবে, সমস্যা নাই, একই জিনিস। ওকে, সো তাহলে এইগুলা চ্যাপ্টার আমাদের শেষ হইলো। এখন আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। এই পটেনশিয়াল ডিভাইডার সার্কিটটা ব্যাপারটা একটু ট্রিকি। এই ব্যাপারটা আমরা ফার্স্টে স্টুডেন্ট বুক থেকে রিডিং করে নেই, দেখবো যে ব্যাপারটা কেমন। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা শুরু করি যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কি বলতেছে। ওকে, এই চ্যাপ্টারের শেষে আমরা কি কি জানবো? যে ডেসক্রাইব এন্ড এক্সপ্লেইন পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, মেক ক্যালকুলেশনস ইন পটেনশিয়াল ডিভাইডার সার্কিটস এন্ড এক্সপ্লেইন ইউজ ফর পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। সো তাহলে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কিভাবে ইউজ করা হয়, তারা কিভাবে কাজ করে, তাদের ক্যালকুলেশন কিভাবে কি করতে হয়, এগুলা জিনিস আমরা দেখব। এখন দেখো কি বলতেছে, we have seen that all the voltage supplied by EMFs in a circuit loop must be used by components as the potential differences at points around the circuit loop. তো তার মানে কি, মাত্র যেটা ভোল্টেজের রুল পড়ে আসলাম যে টোটাল ভোল্টেজ সাপ্লাইড is equal to total voltage used up throughout the circuit. ওকে, টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল সমান সমান হবে। এখন বলতেছে কি, the way that the voltage splits up is in the proportion of the resistance of the components in the circuit loop. যে ভোল্টেজটা কি হয়, the voltage is divided in the ratio of resistances, যে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পায়, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পায়। ওকে, as shown in figure B, এই যে দেখো ফিগার বি তে 20 ওহম আর 10 ওহম, কার রেজিস্ট্যান্স বেশি ফেরদৌস? স্যার 20 ওহমের রেজিস্ট্যান্স বেশি, সো তাহলে কে বেশি ভোল্টেজ পাবে? 20 এই জিনিসটা আমরা এখানে দেখতেও পাইতেছি যে 20 ওহমের রেজিস্টর 4 ভোল্ট পাইতেছে আর 10 ওহমের রেজিস্টর 2 ভোল্ট পাইতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, the voltages across the two resistors must add up to be 6 volt. The 20 ohm resistor has twice the resistance, so takes twice the voltage of the 10 ohm resistor. This is a potential divider circuit, যে আমরা ভোল্টেজটাকে কি করে ফেলতেছি, টোটাল ভোল্টেজ অফ দা পাওয়ার সাপ্লাই কে ডিভাইড করে ফেলতেছি। সো এইভাবে করে আমাদের কাজটা কি করবে দেখো, Ohm's law explains why the voltage split in the ratio of resistances. Consider the resistances and voltages in figure B in more general terms, such as R1 for 10 ohm and R2 for 20 ohm. Okay, এখন তাদের করেসপন্ডিং R1 এর অ্যাক্রসে ভোল্টেজ হলো V1, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হলো V2। সো কি বলতেছে, this will make the calculation valid for the all values of resistances and calculating the current through each one gives যে I1 equals to কি হবে, এখানের মধ্যে এইভাবে বের করছে যে V1 is equal to I1 into R1, V2 is equal to I2 into R2। সো তাহলে এখানে I1 কে সাবজেক্ট করলে আসবে কি, I1 কে সাবজেক্ট করলে আসবে V1 by R1 আর I2 কে সাবজেক্ট করলে আসবে কি, I2 is equal to V2 by R2। ওকে, সো এখন আমরা কি জানি যে কারেন্ট দুইটা তো সেম হবে, যে সিরিজ সার্কিটে কারেন্ট দুইটা সেম, সো তার মানে V1 by R1 is equal to V2 by R2। সো এটা লিখছে যে V1 by R1 is equal to V2 by R2। সো তাহলে এখন দেখো ভোল্টেজ গুলো সবগুলো একপাশে নিয়ে আসলাম, রেজিস্ট্যান্স গুলো সবগুলো একপাশে নিয়ে আসলাম। সো এখন এখানে কি আসতেছে, V1 by V2 is equal to R1 by R2। ওকে, so the voltage is split in the same proportion as the ratio of resistances for any values of resistance। সো এইভাবে করে আমরা ব্যাপারটাকে শো করতে পারি, বুঝতে পারছো? সো এখন এখানের মধ্যে কি বলতেছে, this means that for a known EMF supply voltage we can use carefully chosen resistances to share the voltages and provide specific value of PD for one component। এখন এইগুলা কাজ আমাদের কেন দরকার, এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা কেন দরকার, বিকজ মনে করো তোমার কাছে কোন একটা সার্টেন কম্পোনেন্ট আছে, মনে করো তোমার একটা সার্টেন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে যার একটা ফিক্সড একটা ভোল্টেজ দরকার, যে তার শুধু
3.7 ভোল্ট ভোল্টেজ দরকার, কিন্তু তোমার যে পাওয়ার সাপ্লাইটা, হ্যাঁ, তোমার যে পাওয়ার সাপ্লাইটা, তোমার ওই পাওয়ার সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই করতে পারে 6 ভোল্ট। তো সে সাপ্লাই করতে পারে 6 ভোল্ট, ভালো কথা, কিন্তু আমার তো লাগবে শুধু 3.7। তো তাহলে আমি কি করব, আমি এমন ভাবে আমার কম্পোনেন্টের সাথে আরেকটা রেজিস্টর ইউজ করব যেন কি হয়, আমার কম্পোনেন্ট যার নাকি শুধু 3.7 ভোল্ট ভোল্টেজ লাগে, সে যেন শুধু 3.7 ভোল্ট ভোল্টেজটাই পায়, আর বাকি এক্সট্রা যে ভোল্টেজ ওইটা যেন অন্য রেজিস্ট্যান্সের থ্রুতে ইউজ আপ হয়ে যায়। বিকজ এক্সট্রা ভোল্টেজ যদি আমার কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করে, তো তাহলে আমার কম্পোনেন্টটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এর জন্য আমি ওই রিস্কটা নিব না। তো এর জন্য এরকম আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিট এগুলো কাজে ইউজ করা হয়। কিভাবে করে দেখো, if we then also remember that all parallel branches in a circuit must have the same voltage, then any branch we set up in parallel with that specific PD will also have the same voltage. So ব্যাপারটা কেমন? So we can set up a circuit to provide an exactly chosen value for the voltage to the parallel branch. ব্যাপারটা কেমন বলতেছে দেখো, এই জিনিসটা আমাদের নিচের এই সার্কিটের মধ্যে আমরা আসবো একটু পরে। ওকে, বলতেছে কি, using variable resistor this can set up to be used to provide whatever voltage you choose, যে আমাদের যে ভোল্টেজ দরকার ওই ভোল্টেজ আমরা ইচ্ছা করে কি করতে পারবো, সাপ্লাই করতে পারবো। This can be particularly useful if our EMF source is a fixed value like a battery which can supply say 6 volt, যে আমাদের পাওয়ার সাপ্লাই এর EMF হলো ফিক্সড, কত, 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করবে, কিন্তু আমাদের পুরো 6 ভোল্টটা লাগবে না। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো সার্কিটটা কিভাবে কাজ করতেছে। সো আমি কি করতে চাই, এই যে আমার একটা ভেরিয়েবল রেজিস্টর অ্যাড করে দিলাম যেন আমি ইচ্ছা মতো রেজিস্ট্যান্স বাড়াইতে কমাইতে পারি, আর আরেকটা আছে আমার রেজিস্ট্যান্স ওয়্যার। ওকে, এখন বলতেছে কি দেখো, in section 4a.3 we saw graphs of current against potential difference for various components. In order to undertake the investigation to provide this data, a potential divider circuit can be used. Okay, যে আমাদের গ্রাফ গুলা যে দেখছিলাম, আমরা কি দেখছিলাম, যে ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের ভ্যালু অ্যাপ্লাই করা হইতেছে, যে ভোল্টেজের ভ্যালু প্রথমে 0, ভোল্টেজ আস্তে 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 বাড়তেছে। সো তাহলে এতগুলা ডিফারেন্ট ভোল্টেজ সাপ্লাই করতে পারে এরকম পাওয়ার সাপ্লাই বানানোর থেকে আমরা কি করতে পারি, ফিক্সড একটা পাওয়ার সাপ্লাই ইউজ করব। হ্যাঁ, ফিক্সড একটা পাওয়ার সাপ্লাই ইউজ করব, কিন্তু কি করব, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট ইউজ করব যেন সে কি করতে পারে, ভোল্টেজটাকে আমাদের ইচ্ছা মতো সাপ্লাই করতে পারে। ব্যাপারটা কেমন দেখো, ফিগার সি তে কি বলতেছে, যে সাপোজ আমরা একটা রেজিস্ট্যান্স ওয়্যারের জন্য কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ চাই। ওকে, এখন আমরা কাজটা কি করব খেয়াল করো। ফিগার সি shows a piece of resistance wire for which current and voltage can be measured, যে রেজিস্ট্যান্স ওয়্যারের প্যারালালে একটা ভোল্টমিটার অ্যাড করা, আর অ্যামিটারটা তো এটা সিরিজ সার্কিটের অ্যামিটার, সো তার মানে এখানে কি করতে পারবে, কারেন্টের ভ্যালু আমাদের দিয়ে দিতে পারবে। বলতেছে কি, if the variable resistor is to set a high resistance, যে ভেরিয়েবল রেজিস্টর যদি, এই যে ভেরিয়েবল রেজিস্টরটা রেজিস্ট্যান্স যদি অনেক হাই দিয়ে রাখি, তো তাহলে কি হবে, then it will have a high potential difference, because যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ওকে, তো তাহলে এখানের মধ্যে এই কথাটা বলতেছে। তো এখন বলতেছে কি, তো তাহলে ভেরিয়েবল রেজিস্টর হাই একটা পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে যাবে, and only a small voltage will be left for the test wire or the resistance wire. এখন বলতেছে ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে ডিক্রিজ করলে কি হবে, ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স আস্তে আস্তে ডিক্রিজ করলে ভেরিয়েবল রেজিস্টর আস্তে আস্তে কম ভোল্টেজ পাইতে থাকবে, আর রেজিস্ট্যান্স ওয়্যারটা আস্তে আস্তে বেশি ভোল্টেজ পাইতে থাকবে। তখন আমরা ওইরকম ভোল্টেজ আর কারেন্টের অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো রেজিস্ট্যান্স ওয়্যারের জন্য, গ্রাফ আঁকার জন্য। ওকে, কি বলতেছে দেখো, by decreasing the resistance of the variable resistor, the PD across the test wire will increase, যে ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স কমায় দাও মানে কি, এখন রেজিস্ট্যান্স ওয়্যার আস্তে আস্তে বেশি বেশি করে ভোল্টেজ পাওয়া শুরু করবে। এখন বলতেছে we can then adjust the variable resistor to set the PDs on the test wire to choose, কি বলে, to those we need to plot the current versus voltage graph. ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা দুজন? আমি এটা বুঝিনি ভাইয়া। রিদম কি বলছো, বুঝি নাই? আমি বুঝিনি এই পার্টটা। এখানের মধ্যে ব্যাপারটা কি বলছে খেয়াল করো,
যে তোমার মাত্র এখানের মধ্যে কি দেখলা, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ওকে, এটা তো ফার্স্টে দেখলাম, এটা বুঝছিলা? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। এখন এখানের মধ্যে মনে করো যে দিস ইজ দ্য ভেরিয়েবল রেজিস্টর, আর এটা হলো আমাদের ওই ফিক্সড রেজিস্ট্যান্স ওয়্যারটা। এখন আমি কি করলাম, এখন আমি এই 20 ওহমের এটা বাদ দিয়ে আমি তার রেজিস্ট্যান্স বানাই দিলাম 10 ওহম। এখন ভোল্টেজটা কে কত পাবে, এখন ও পাবে 3 ভোল্ট, ও পাবে কত 3 ভোল্ট, তাই না? যে আমি ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা কমায় দিলাম, সো তাহলে আমার ফিক্সড ওয়্যার যে রেজিস্ট্যান্স ওয়্যার কি পাইতেছে, তার আগের থেকে এখন বেশি ভোল্টেজ পাইতেছে না? হ্যাঁ এখন তুমি যদি আবার এইটা মুছে দিয়ে, হ্যাঁ, তুমি যদি আবার এই 20 ওহমের এটা আরো কমায় দাও, যে 10 ওহমের জায়গায় তুমি এখন এটাকে 5 ওহম বানাই দিলা, এখন কে কত ভোল্টেজ পাবে, এখন এই ভেরিয়েবল রেজিস্টর পাবে হলো 2 ভোল্ট আর ওয়্যার পাবে হলো 4 ভোল্ট। সো তাহলে ওয়্যারের অ্যাক্রসে কি ভোল্টেজ বাড়তেছে নাকি কমতেছে? বাড়ছে। ওয়্যারের রেজিস্ট্যান্স কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, ওয়্যারের রেজিস্ট্যান্স একদম ফিক্স আছে। রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতেছি কার, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতেছে হলো ভেরিয়েবল রেজিস্টর। ওকে, ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমাইতেছে, সো তাহলে কি করতেছে, ভেরিয়েবল রেজিস্টর আস্তে আস্তে কম ভোল্টেজ পাইতেছে, আর বেশি ভোল্টেজ কে পাইতেছে, বেশি ভোল্টেজ পাইতেছে হলো রেজিস্টার ফিক্সড ওয়্যারটা। এরপর আমরা যদি এখানের মধ্যে কাজ করি যে 5 ওহমের থেকে আরো কমাই দিলাম, যে এটাকে বানাই দিলাম 1 ওহম, সো এখন তাহলে কে কত ভোল্টেজ পাবে বের করো তো, এটা নিজে ক্যালকুলেট করো রোজ, এটা নিজে ফার্স্টে ক্যালকুলেট করো যে এখানের জন্য কত হয়। আচ্ছা, এটা 1 না দিয়ে 2 দেই, যে 2 ওহম। এখন ক্যালকুলেট করো যে ওয়্যারের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ হবে আর ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ হবে। আগে আগে কত ছিল জানি ভোল্ট? তোমার কথা অনেক, ভলিউম অনেক কম আসতেছে, বোঝা যায় না। বললাম যখন 5 ওহম ছিল তখন এই ভোল্ট কত ছিল? 5 ওহমের ওইটা দিয়ে তোমার এখন আর দরকার নাই, তোমার এখানে ভোল্টেজ দুইটা জানো 10 ওহম, কি বলে রেজিস্ট্যান্স দুইটা জানো 10 ওহম আর 2 ওহম, আর টোটাল ভোল্টেজ জানো 6। সো এখন তাহলে তুমি বের করতে পারবা না ওয়্যার কত পাইতেছে আর ভেরিয়েবল রেজিস্টর কত পাইতেছে। জিরো পয়েন্ট ফোর। কত আসতেছে ফেরদৌস? ভেরিয়েবল রেজিস্টার 0.4। ভেরিয়েবল রেজিস্টর 0.4 আর ওয়্যার পাইতেছে কত বাকিটা, নাকি? ইয়েস, কিভাবে 5.6। ক্যালকুলেট করছো এখানে রোজ, দেখো কিভাবে ক্যালকুলেট করতে হবে। তোমার রেজিস্ট্যান্স দুইটা জানো, সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবা নাকি? হ্যাঁ তো টোটাল রেজিস্ট্যান্স বের করলা 10 প্লাস 2 12। এখন টোটাল ভোল্টেজ হলো কত, টোটাল ভোল্টেজ হলো 6। তো এখন তাহলে তুমি জানো টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। তো তাহলে এখানের জন্য তোমার টোটাল কারেন্টের ভ্যালু কত আসে, টোটাল ভোল্টেজ হলো 6, টোটাল রেজিস্ট্যান্স হলো 12, সো তার মানে 0.5। ওকে, হ্যাঁ তো তাহলে টোটাল কারেন্ট হলো এইটা। সো এখন এইটার জন্য ভোল্টেজ কত আসবে, এটার জন্য ভোল্টেজ আসবে V is equal to 2 into 0.5, কত আসে 1 ভোল্ট। আর এটার জন্য কত আসে, V is equal to 10 into 0.5, তো তাহলে 5 ভোল্ট। সো তাহলে ওয়্যার পাইতেছে কত ফেরদৌস, 5 ভোল্ট ভোল্টেজ, আর ভেরিয়েবল রেজিস্টর কত পাইতেছে 1 ভোল্ট ভোল্টেজ। বুঝতে পারছো? তুমি ভুলে কি করছো ফেরদৌস,
তুমি ভুলে কারেন্টের ভ্যালু ইউজ করছো 0.2, কিন্তু কারেন্টের ভ্যালু তো তোমার রেজিস্ট্যান্সের সাথে সাথে চেঞ্জ হবে, তুমি ওই জিনিসটা কনসিডারেশনে নেও নাই। বুঝতে পারছো তোমার ভুলটা ফেরদৌস? জি স্যার। ওকে, সো তাহলে এখন বুঝা গেছে যে কিভাবে করে আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে এইভাবে, এর জন্য এটা বলতেছে যে যত আমরা ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কমাবো তত সে কম ভোল্টেজ পাবে আর রেজিস্ট্যান্স ওয়্যারটা বেশি ভোল্টেজ পাবে। তো এইভাবে করে আমাদের রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে যত ভোল্টেজ দেওয়ার ইচ্ছা আমরা ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে করে তত ভোল্টেজ সাপ্লাই করতে পারি। তো এই কথাটা এখানে মধ্যে বলছে। বুঝা গেছে এখন রোজ? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি? সো তাহলে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ইকুয়েশন কি হবে? পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ইকুয়েশন কি হবে এই জিনিসটা তোমরা ফার্স্টে নিজেরা পড়বা। ফার্স্টে তোমাদের এই চ্যাপ্টারটা মাত্র যেটা আমি রিডিং পড়াইলাম, এই চ্যাপ্টার কিন্তু অলমোস্ট এখানের মধ্যে আরো হাফের মতো বাকি। ওকে, ফার্স্টে তোমরা যে কাজটা করবা, ফার্স্টে তোমরা এই জিনিসটা পুরোটা এখন রিডিং দিবা নিজেরা বাসায়। এরপরে নেক্সট ক্লাসে যে এখন আমি আরেকটা ভিডিও দিব, অন্য একটা চ্যানেলের একটা ভিডিও দিব, ওখানে থেকে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট নিয়ে তারা আরো এক্সপ্লেইন করবে অনেক কিছু। তো এইগুলা জিনিস শিখার পর দেন আমরা নেক্সট ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেন এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ করব। বুঝা গেছে? তো তাহলে এখন গ্রুপে যে ভিডিওটা দিব ওই জিনিসটা দেখে ফেলো তোমরা। ওকে, আচ্ছা, তো তাহলে আজকের ওকে ক্লাস স্যার। এখন এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার।